নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের রহস্যজনক সফটওয়্যারেই বাদ বাংলার বিপুল ভোটার। মুখ্যমন্ত্রীর দাবি কি মিলে গেল? ক্ষমতার অপব্যবহার, তল্লাশির মাঝেই নথি সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। হাইকোর্টে মামলা ইডির। ডিএ মামলা সুপ্রিম কোর্টে। এরই মধ্যে বিরাট পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের। কি করা হলো? আইপ্যাকে ইডির হানা, মুখ্যমন্ত্রী ও সিপির উপস্থিতি নিয়ে প্রশ্ন শুভেন্দুর। পদক্ষেপের দাবি। পয়লা জানুয়ারি থেকেই জনগণনা শুরু। এসআইআর এর ধাঁচেই তথ্য সংগ্রহ করবে কেন্দ্র। জনতাকে উস্কানি, সুযোগ বুঝে তুলে দেয় ভিড়ের হাতে। দীপু দাস হত্যাকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত শিক্ষক। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত, অমর্ত্য সেন নোটিশ পেতেই বিস্ফোরক সুকান্ত। কেন বললেন এ কথা? প্রধানমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন। আইপিএসির অফিসে ইডির হানা নিয়ে হুঙ্কার মমতার। কোনো রাগঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি এআইএমআইএম এর সঙ্গে জোট বিজেপির। বড় বিপদের মুখে ভারত, রাশিয়া থেকে তেল কেনায় ৫০০% শুল্ক আরোপের পথে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, আর তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে বাংলার বৈধ ভোটার যারা তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। গঙ্গাসাগরে দাঁড়িয়ে এই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এই আবহে ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ না করে রাতারাতি ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ওই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনে ওই রহস্যজনক সফটওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দলে। রিটেক যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। এদিকে ওই সফটওয়্যার ব্যবহার করেই বাংলায় ১,৩৬,০০,০০০ ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর এই সফটওয়্যার ব্যবহার করেই মধ্যপ্রদেশে অন্তত ২,৩৫,০০,০০০ ভোটারের নাম উঠেছে সন্দেহজনক তালিকায়। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি হয়েছিল কি? কোনো ছাড়পত্র কি মিলেছিল? এমন সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। তবে সন্দেহজনক হিসেবে চিহ্নিত এই ভোটাররা বাংলার ভোটার জনসংখ্যার নিরিখে ১৭.১১% এবং মধ্যপ্রদেশের ভোটার জনসংখ্যার নিরিখে ৪১.২২%। অন্যদিকে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অংশ হিসেবে ভোটার পুনর্নিবন্ধনের মধ্যে দিয়ে যাওয়া আরও ১০টি রাজ্যে কোটি কোটি ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। ডিসেম্বর মাসের প্রথমে ২টি রাজ্যের সন্দেহভাজন তালিকার খসড়া তৈরি করা হয়েছিল। এই রেকর্ড থেকে প্রাপ্ত তথ্য প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধীনে থাকা ১২টি রাজ্যের জন্য এই ধরনের বিবরণ জনসাধারণের ঝাড়াই বাছাই থেকে দূরে রেখেছে বলে সূত্রের খবর। তালিকায় নাম থাকা কোনো ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা বা তার ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে ফিল্ড ভেরিফিকেশন করা আইন। এছাড়া বাংলার ক্ষেত্রে কদিন পর অন্তত ৪২ লক্ষ ভোটারকে সন্দেহভাজন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেটাও ওই সফটওয়্যার ব্যবহার করেই বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি। এই ডিজিটাইজেশনের মান যাচাই করার জন্য প্রত্যেকটি রাজ্যে বিস্তারিত পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। কম্পিউটারগুলি ওই রেকর্ড পড়তে পারে কিনা এবং ভোটারদের ইনপুটগুলির সঙ্গে সঠিকভাবে মেলাতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তার ফলে সম্ভবত সফটওয়্যার ভোটারদের সন্দেহজনক হিসেবে ভুল শনাক্ত করছে বলে ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছে নির্বাচন কমিশনের এক কর্তা। সুতরাং এখন সফটওয়্যার চিহ্নিত ব্যক্তিদেরই প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় ভোটার।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টর। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য প্রমাণ সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছে এবং আগামী শুক্রবার শুনানি হতে পারে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে ইডি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। তল্লাশি শুরু কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপরই নজিরবিহীনভাবে ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 15 মিনিট বাড়ির ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় তার হাতে কিছু না থাকলেও বেরোনোর সময় একটি সবুজ ফাইল দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। পাল্টা ইডির দাবি, বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে আইন মেনেই তল্লাশি চলছিল এবং সেই সময় জোর করে নথি সরানো হয়েছে। এই ঘটনায় রাজ্য কেন্দ্র সংঘাত আরও তীব্র হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর আদালতের রায়ের দিকে। ভোটের মুখে বকেয়া ডিএ, নতুন বেতন কমিশন, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ালো রাজ্যের সরকারি কর্মীরা। এই পরিস্থিতিতে রাজ্যের নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চিঠিতে রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং অবিলম্বে শূন্যপদ পূরণের বিষয়ে সরাসরি আলোচনার আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। ফলে নতুন পে কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের দ্বিতীয় অংশ এখনও কার্যকর না হওয়ায় কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। পাশাপাশি এআইসিপিআই অনুযায়ী ডিএ বকেয়া তারিখ থেকে মেটানো এবং সুপ্রিম কোর্টের রায় মেনে কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে সমতা বজায় রাখার দাবি তোলা হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হাত থেকে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, রাজ্যের সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে, যা দ্রুত, স্বচ্ছ ও সময়বদ্ধ প্রতিক্রিয়া পূরণ করা প্রয়োজন। এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে আলোচনা চাওয়া হলেও ইতিবাচক সাড়া না পেয়ে ফেব্রুয়ারিতে নবান্ন অভিযান ও পরবর্তীতে রাজ্য জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। মুখ্য সচিবের কাছ থেকে দ্রুত সহানুভূতিশীল পদক্ষেপের আশাই করছেন আন্দোলনরত কর্মীরা। সোমবার 7 সকালে কলকাতায় আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। পাশাপাশি সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও শুরু হয় তল্লাশি। সেই খবর ছড়াতেই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার। তারপর সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার হস্তক্ষেপ করছেন। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর এই আচরণ অনৈতিক, অসাংবিধানিক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বাধা দান। এর আগেও রাজীব কুমারের সময় মুখ্যমন্ত্রী এই কাণ্ড করেছিলেন, ফিরহাদ হাকিমের সময়ও করেছিলেন। এটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে। এই নিয়ে 3বার হস্তক্ষেপ করলেন। এরপরও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ না করলে মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ করা উচিত। আমি মনে করি ইডি নিজেদের ক্ষমতা বলে যথাযথ পদক্ষেপ করবে। এদিনের ইডি হানাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। ভোটের মুখে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দলীয় স্বার্থে করছে বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার, যিনি দেশকে রক্ষা করতে পারে না। আমার দলের সব তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। যদি আমি বিজেপির দলীয় কার্যালয়ে তল্লাশি চালাই তাহলে কি হবে? যার জবাবে শুভেন্দু রাজ্যের বিরুদ্ধেই প্রতিহিংসার অভিযোগ এনেছেন। শুভেন্দু বলেন, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ মা-বাবাকে হেনস্থা করেছেন, আসামি খোঁজার নামে নন্দীগ্রামের পার্টির অফিসে তল্লাশি চালিয়ে সবকিছু তছনছ করেছেন। ওনার মুখে প্রতিহিংসার কথা মানায় না।
প্রসঙ্গত 2019 সালে লাউডন স্ট্রিটে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় সিবিআই হানা দিয়েছিল। খবর পেয়েই সেদিন সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তের প্রতিবাদের পরে ধর্মতলায় ধর্নাতেও বসেছিলেন তিনি। 6 বছর পর যেন ইতিহাসের পুনরাবৃত্তি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা পড়ল রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থার কর্ণধারের বাড়িতে। আর ঘটনাচক্রে সেই সময়ও সেখানে সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী, জানিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এতদিন আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএমকে বিজেপির বি টিম বলে অভিযোগ করত অন্য বিরোধীরা। অভিযোগ তোলা হতো হায়দ্রাবাদের সাংসদের দল সংখ্যালঘু ভোট কেটে ঘুরিয়ে বিজেপির সুবিধা করে দেয়। প্রকাশ্যে ওয়াইসি বা বিজেপি কোনোদিনই এই ধরনের কোনো জোটের কথা স্বীকার করেনি, কিন্তু এবার প্রকাশ্যেই একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে দুই দল। মহারাষ্ট্রের অকোলা রকট পৌরসভায় ওই নয়া সমীকরণ দেখা যাচ্ছে। ৩৫ আসন বিশিষ্ট ওই পৌরসভায় বিজেপি পেয়েছে 11টি আসন, দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে 6 আসন, এআইএমআইএম পেয়েছে 5 আসন, 6টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি। বিজেপি ওই পৌরসভায় বহুজন বিকাশ আঘাড়ি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে বাকি সবকটি দলকে এক ছাতার তলায় এনে অকট বিকাশ মঞ্চ নামের একটি জোট গঠন করেছে। তাতে স্বাভাবিকভাবেই এআইএমআইএমও আছে জোটে। বিজেপি, যারা কিনা তথাকথিত হিন্দুবাদীদের দল, তারা জোট করেছে এআইএমআই এর সঙ্গে, তাও সের্ফ কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। জানিয়ে স্বাভাবিকভাবেই তোপ দেখেছে বিরোধী শিবির, অস্বস্তিতে পড়ে যাচ্ছে গেরুয়া শিবির। যদিও এই খবর ঠাউর হতেই আসরে নেমেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বলে দিচ্ছেন এই জোট মানা যাবে না। যদি কোনো স্থানীয় নেতা এই ধরনের সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই জোট ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি যতই নিচুতলার কর্মীদের শাস্তির নির্দেশ দিক না কেন, কার্যক্ষেত্রে ওই জোট অস্বস্তি বাড়িয়েছে দুই দলেরই। তবে গেরুয়া নেতাদের সাফাই, এই জোট একেবারে স্থানীয় স্তরে, রাজ্য বা বৃহত্তর রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা ওই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।